আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই প্রোগ্রামটির মাধ্যমে মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় অবদানগুলোকে তুলে আনার চেষ্টা করি এবং সেক্ষেত্রে বিশিষ্ট মুসলিম বিজ্ঞানী, দার্শনিক, গবেষক, শিক্ষাবিদ তাদের জীবনী নিয়ে আলোচনা করি। সেই আলোচনা থেকে আমাদের জন্য কী শিক্ষা সেটা তুলে আনার চেষ্টা করি। সেজন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারকে। স্যার, আপনাকে স্টুডিওতে স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের আমাদের জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্যে আলোচনা করব বিশিষ্ট বিজ্ঞানী শুধু নয়, তার অবদান জ্ঞান বিজ্ঞানের অনেকগুলো শাখাতে। তিনি একাধারে পদার্থবিজ্ঞানী, নৃবিজ্ঞান, তুলনামূলক ধর্মতত্ত্বে পারদর্শী, জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, রসায়ন, ইতিহাস, ভূগোল, চিকিৎসাবিদ, মনোবিজ্ঞানী, দর্শনশাস্ত্র এবং বিশেষ করে কম্পারেটিভ রিলিজিয়ানও তার কন্ট্রিবিউশন আছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন আবু রায়্যান আল বিরুনি, আল বিরুনি হিসাবে পরিচিত। আমরা শুরুতেই আল বিরুনির জীবনীর উপর একটি তথ্যচিত্র দেখে নিতে চাই। শিক্ষাবিদ ও গবেষক আল বিরুনির পূর্ণ নাম আবু রায়হান মুহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। তিনি ছিলেন গণিত, জ্যোতির্পদার্থ, রসায়ন ও প্রাকৃতিক বিজ্ঞানে পারদর্শী। অধিকন্তু ভূগোলবিদ, ঐতিহাসিক, পঞ্জিকাবিদ, দার্শনিক, ভাষাতত্ত্ববিদ এবং চিকিৎসা বিজ্ঞান ও ধর্মতত্ত্বের নিরপেক্ষ বিশ্লেষক। তিনি ভারতের জ্ঞান বিজ্ঞানের প্রতি মুসলিম মনীষীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি সাধারণ ইরানি পরিবারে 973 খ্রিস্টাব্দে খাওয়ারিজমের শহরতলিতে জন্মগ্রহণ করেন। আল বিরুনির মাতৃভাষা ছিল খাওয়ারিজম আঞ্চলিক ইরানি ভাষা, কিন্তু তিনি তাঁর রচনাবলী আরবিতে লিখে গেছেন। আরবি ভাষায় তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি ফার্সি, গ্রিক, হিব্রু, সিরীয় ও সংস্কৃত ভাষাও জানতেন। তিনি গজনির সুলতান মাহমুদের দরবারে রাজ জ্যোতির্বিদ হিসেবে অবস্থান করতেন। সুলতান মাহমুদের সাথে তিনি কয়েকবার উত্তর পশ্চিম ভারতে গমন করেন। সুলতানের পৃষ্ঠপোষকতায় তিনি ভারতে প্রায় 12 বছর অবস্থান করেন। এখানে হিন্দু ধর্ম, ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি, দেশাচার, সামাজিক প্রথা, কুসংস্কার ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেন। তিনি ভারতীয় কিছু আঞ্চলিক ভাষাতেও জ্ঞান লাভ করেছিলেন। তিনি তাঁর এই এক যুগের অধ্যয়ন ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান দ্বারা রচনা করেন তাঁর বিশ্ববিখ্যাত গ্রন্থ কিতাবুল তারিকিল হিন্দ। ইউরোপীয় পণ্ডিতদের মতে আল বিরুনি ছিলেন স্বয়ং বিশ্বকোষ। তাঁর প্রতিটি গ্রন্থ ছিল জ্ঞানের আধার। ভারতীয় পণ্ডিতরা তাঁকে বলতেন জ্ঞানের সমুদ্র। আল বিরুনি শতাধিক গ্রন্থ রচনা করেছেন। তাঁর লেখা সুবিশাল গ্রন্থ কানুন মাসউদি 11 খণ্ডে সমাপ্ত। গ্রন্থটির প্রথম ও দ্বিতীয় খণ্ডে জ্যোতির্বিজ্ঞান, তৃতীয় খণ্ডে ত্রিকোণমিতি, চতুর্থ খণ্ডে গোলাকার জ্যোতির্বিদ্যা স্ফেরিক্যাল অ্যাস্ট্রোনমি, পঞ্চম খণ্ডে চন্দ্র, সূর্যের মাপ, গ্রহ এবং দ্রাঘিমা, ষষ্ঠ খণ্ডে সূর্যের গতি প্রকৃতি, সপ্তম খণ্ডে চন্দ্রের গতি প্রকৃতি, অষ্টম খণ্ডে চন্দ্রের দৃশ্যমান ও গ্রহণ, নবম খণ্ডে স্থির নক্ষত্র, দশম খণ্ডে 5টি গ্রন্থ এবং 11 খণ্ডে জ্যোতিষ বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে। আল বিরুনি 75 বছর বয়সে 1048 সালে মৃত্যুবরণ করেন। আমরা আবু রায়্যান আল বিরুনির জীবনীর উপরে তথ্যচিত্রটি দেখলাম এবং এটা আমরা দেখলাম যে তিনি ইবনে সিনার সমসাময়িক। এখন স্যার একটা প্রশ্ন হলো যে ঠিক যখন মুসলিম বিজ্ঞানী বা মুসলিম জ্ঞান বিজ্ঞানে যারা অবদান রেখেছেন তাদের কথা যখন আলোচনা করি তখন ঠিক ওই সময়টাতে ফিরে যেতে হয়, এটি কেন স্যার, আপনি কি মনে করেন? এই জন্যই ফিরে যেতে হচ্ছে। সেটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার নয়, সেটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের পূর্বপুরুষ মুসলিম বিজ্ঞানীদের যে কন্ট্রিবিউশন, ইবনে সিনা, ইবনে খলদুন, তারপরে ইবনে জহুর, ইবনে ফারাবি, বড় বড় স্কলার ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকাল সেই ধরনের বিজ্ঞানী তৈরি করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। সেজন্যই তাদের জীবনে আলোচনা করে আমরা আজকে উৎসাহ
নেওয়ার চেষ্টা করব, তরুণ প্রজন্মকে জাগাতে চেষ্টা করব। না, এটার বাইরে স্যার আরেকটা বিষয়, কেন ইতিহাস তো আমরা আলোচনা করতে চাই, কিন্তু ওই একটা যুগে ফিরে যেতে হবে কেন আমাদের? একটা যুগ হচ্ছে এর পরবর্তী পর্যায়ে মুসলিম বিজ্ঞানীদের সেই উত্থান হয়নি, মুসলিম রাষ্ট্রের পতন হয়েছে। এটা একটা অনস্বীকার্য। স্পেনিশ মুসলমানদের যখন তারা পতন হয়েছে 1415 সেঞ্চুরির দিকে সম্ভবত, ওদিক দিয়ে বাগদাদেরও পতন হয়েছে প্রায় সমসাময়িক। মুসলমানরা কিন্তু ক্ষমতা থেকে চলে যায়নি, কারণ এরপর থেকে এই সালাহুদ্দিন আইয়ুবী আসছে, মুসলিম রুলাররা ছিল। তারপর আমাদের দেখছি যে এই অটোমান এম্পায়ার, তাদের শাসন, তারা যখন আমরা ইস্তাম্বুল যেটা আমরা বলি সেটা যেটা বসফরাস ক্রস করলো ফাতে মোহাম্মদ, তারপরে ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি পুরা, তাদের বিরাট এম্পায়ার ছিল। অতএব মুসলমানরা অলমোস্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আগে পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত, এবং প্রথম মহাযুদ্ধের শেষে 1923-তে খেলাফত যখন পতন হলো, এই পর্যন্ত মুসলিম রুলার ছিল। অতএব এখানে স্পেনে মুসলমানরা পতন হয়েছে, এদিকে আবার বাগদাদে পতন হয়েছে, আবার কিন্তু মুসলিম উত্থান হয়েছে আরেকদিকে। কিন্তু আনফর্চুনেটলি পরবর্তী মুসলিম রুলাররা কিন্তু যেই পরিমাণ, এই বিশেষ করে স্পেনিশ পিরিয়ডটাতে যেটা বলবো, মানে আন্দালুসিয়াতে তারা যে কন্ট্রিবিউশন করেছে, পরবর্তী মুসলিম রুলাররা আনফর্চুনেটলি সেই ধরনের কন্ট্রিবিউশন করতে পারেনি। এটা একটা অন্যতম কারণ, যার জন্য অনেক মুসলিম সায়েন্টিস্ট হওয়া উচিত ছিল। আমরা ধরুন, আমি বলতে চাচ্ছি 17th, 18th, 19th সেঞ্চুরিতে মুসলিম সায়েন্টিস্ট আসার কথা ছিল, কিন্তু তখন আমরা করতে পারিনি। ইউরোপের রেনেসার প্রভাব হয়তো সম্ভবত, তখন সবাই ইউরোপমুখী হয়ে গেল। সবার ধারণা হলো যে ইউরোপ থেকে জ্ঞান বিজ্ঞানের উৎস, তাদের থেকে আমাদের জ্ঞান বিজ্ঞান শিখতে হবে। ওই যে একসময় তারা জ্ঞান বিজ্ঞান শিখেছে মুসলমানদের থেকে, সেটা যখন কেন্দ্র পরিবর্তন হয়ে গেল, স্পেন থেকে গিয়ে কর্ডোবা থেকে, আলহামরা থেকে যখন ও কেন্দ্রটা চলে গেল ইউরোপে, তখন তারা অসঙ্গত কারণে এরপরে মুসলিম যারা ছিল তার ওইমুখী হয়ে গেল। আমরা বলি যে এই যেটাকে প্রাচ্য এবং প্রতীচ্য বলি আমরা, মানে ইন আদার ওয়ার্ডসের ইস্ট, আমরা তো হচ্ছে ইস্টার্ন, এটা ওয়েস্টার্নপন্থী হয়ে গেল, তখন আর আমরা গেট লস্ট। সেটাই আমাদের একটা প্রধান কারণ কেন আমাদের পতন হয়। তারপর কলোনিয়াল রুল ছিল, তারাও চায়নি যে মুসলমানরা আর এদিক দিয়ে বিশেষ করে আমরা উঠি, সেটা সুযোগ আমাদের হয়নি। বিরুনির আলোচনা করি, ওনার ভাষায় একটা দক্ষতা ছিল, মানে উনি অনেকগুলো ভাষা জানতেন। উনি মাতৃভাষা ওনার খারিজামি বা আঞ্চলিক যে ইরানিয়ান আঞ্চলিক যে ভাষা সেটা ছিল। এটার বাইরে ওনার অধিকাংশ বই রচিত হয়েছিল আরবিতে, এর বাইরে হিব্রু, ফার্সি, উর্দু, এমনকি তিনি সংস্কৃত ভাষাও শিখেছিলেন। বহু ভাষাবিদ। উনি তো ভারতবর্ষের করেছেন, উনি তো পরিব্রাজক ছিলেন, উনি তো একজন প্রখ্যাত পরিব্রাজক। উনি সমস্ত বহু জিনিস ট্যুর করেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা শুধু পরিভ্রমণ করেননি, তারা সেগুলো লিপিবদ্ধ করেছে, এবং সেখান থেকে জিওগ্রাফির বুকে যে কনসেপ্ট ওনারা দিয়েছে, হ্যাঁ, এনভায়রনমেন্ট সম্পর্কে আমরা বলি যে তার এনভায়রনমেন্ট, তার প্রাকৃতিক কী জিনিস, সেগুলো উনি লিপিবদ্ধ করেছে তার বইতে। এখনও তো মানে টপ একজন উনি বলা। জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্যে আমাদের সাথে আছেন বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। স্যার, আপনি আলোচনা করছিলেন যে আসলে কোরআনের এই বিষয়গুলো তাদের প্রভাব ফেলেছে, অথবা এই জিনিসগুলো আসলে দরকার ছিল। আল বিরুনি তিনি একজন সাধারণ ইরানিয়ান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু 22 বছর রাজকীয় অনুকূলে ছিলেন তার সময়টা। এই যে রাজকীয় অনুকূলী থেকে তিনি যে গড়ে উঠেছিলেন, মুসলিম শাসকরা ছিলেন, তারা যেরকম ধর্মকে অনুসরণ করত, যারা সেখানকার বিজ্ঞানী ছিল তারা অনুসরণ করার চেষ্টা করেছে, যারা মেধা ছিল মেধাবীদের তাদেরকে উৎসাহিত করেছে, রাষ্ট্র আনুকূল্য দিয়েছে, রাজ পরিবার তাদেরকে গিয়েছে, তাদেরকে সম্মানিত করা হয়েছে। সভাসদের সদস্য সুলতান মোহাম্মদ গজনীর নাম করা সুলতান ছিলেন, অনেক রাজ্য বিরাট একটা সাম্রাজ্য ছিল। তারা সাম্রাজ্য যেমন দখল করেছেন, তারা অভিযান করেছেন, জায়গার মধ্যে রেখেছেন, তাদের এম্পায়ার দিয়ে তাদের সাম্রাজ্য বিস্তৃতি হয়েছে, কিন্তু তারা বিজ্ঞানের চর্চার মধ্যে তারা সবসময় আগ্রহ ছিল। কারণ আমি বলছি এটা পুরো মূল কারণ হচ্ছে মুসলিমরা সবসময় যতটা পর্যন্ত কোরআন দ্বারা প্রভাবিত ছিল, ততক্ষণ তার রুলাররাও যেমন ছিল, অতএব বিজ্ঞানী যেখানে মেরিটোরিয়াস ছিল, মেধাবী ছিল, তাকে আনুকূল্য দিয়েছে। স্যার, আমরা যদি আল বিরুনির যে কন্ট্রিবিউশনের কথা বলে থাকি, বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানের, আজকের যে জ্যোতির্বিজ্ঞান আমরা দেখি বা ত্রিকোণমিতির পরে তার যে একটা বিরাট অবদান, ট্রিগোনোমেট্রির উপরে, তো এইগুলোর যে পায়োনিয়ার ওনারা, তো সেটার পরে ভিত্তি করে আজকের আমাদের বিজ্ঞান ডেভেলপ করতেছে, কিন্তু আমরা সেরকম লোক গড়ে তোলার কোনো ইন্টেনশনও আমাদের মধ্যে লক্ষ্য করছি না। ওটার একটা বড় কারণ হচ্ছে কলোনিয়াল রুল ছিল। মুসলমান কান্ট্রি প্রায় সবগুলি ছিল কলোনিয়াল রুলের আন্ডারে। একসময় তো মুসলমানরা বিশ্ব শাসন করেছে, শাসকরা ভালো খারাপ যাই হোক, তাদের মধ্যে ভুল ত্রুটি ছিল, আমি বলছি না যে সবচেয়ে ভালো, তারা একেবারে সব গণতান্ত্রিক ছিল এটা বলা যাবে না, কারণ তখন সিস্টেমটা ছিল এরকম পরিবারতন্ত্র ছিল। তখন ওয়ার্ল্ডের সব দেশেই
ওই ডেমোক্রেসির কথাগুলো তো পরে আসছে, তখন তার ডেমোক্রেসি সিস্টেম ছিল না, জি। রাজা ছেলে রাজা হয়েছে, এটা ইউরোপে হয়েছে, মুসলিম রুলারদের মধ্যে হয়েছে। কিন্তু অ্যাপারেন্টলি তারা অনেক বেশি মানুষের সম্পৃক্ত ছিল, মানুষের সমস্যা বোঝার চেষ্টা করেছে। চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক বড় বড় বিজ্ঞানীদের তারা অনুপ্রেরণা দিয়েছে যে তাদের গবেষণা করার জন্য, তাদেরকে ফান্ডিং দিয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে। পুরো শিক্ষাটা হচ্ছে কোরআন থেকে হচ্ছে। যেহেতু আমরা ঔপনিবেশিক শাসনের আন্ডারে চলে গেলাম, তখন তো ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এখান থেকে সরিয়ে রাখা হয়েছে। আমাদেরকে বারবার দেখানো হয়েছে যে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, মুসলমানরা কোনো সময় বিজ্ঞানী ছিল না, এই কোরআন এগুলি বিজ্ঞান গ্রন্থ না। যেহেতু নাস্তিকতার সাথে একটা বিজ্ঞানের সম্পর্ক তৈরি হয়েছিল ওই ইউরোপের রেনেসার পরে রাষ্ট্র উইথ দ্য হেল্প অফ দ্য পোপ যখন সায়েন্টিস্টদের নিবর্তন করেছে, সায়েন্টিস্টদের উপর অনেক হত্যাকাণ্ড চলিয়েছে, তখন বিজ্ঞানীরা সবাই চলে গেল ধর্মের বিরুদ্ধে। এবং পরবর্তী বছর জয়লাভ করলো যখন সেকুলারিজম প্রতিষ্ঠা হলো, রাষ্ট্র থেকে যখন ধর্মকে আলাদা করলো, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, যে সেকুলারিজম। তখন তারা সেকুলার স্টেটগুলি যখন ছিল, তখন তারা মূলত রান বাই দ্য সায়েন্টিস্টটা মাইনে হচ্ছে এন্টি রিলিজিয়াস। এইখান থেকে শুরু হয়েছে এথিজমের উত্থান। আমরা যদি 18th সেঞ্চুরি দেখি, 19th সেঞ্চুরি দেখি, আমরা ডারউইনের কথা বলি, কার্ল মার্কসের কথা বলি, ফ্রয়েডের কথা বলি, সবগুলি কিন্তু প্রায় সেম টাইম এসছে। আরেকটা বিষয় স্যার, আমরা এখানে যেটা আমরা ইবনে সিনার সময় আমরা দেখেছি তার জীবনে, যে এই সব বিজ্ঞানীরা অর্থ সম্পদ বা সম্মানের চেয়েও বেশি জ্ঞানকে প্রাধান্য দিয়েছেন। ঠিক আল-বিরুনির বেলায়ও যদি আমরা দেখি, উনি যখন গজনিতে ফিরে যান সুলতান মাহমুদের ইন্তেকালের পর, তার ছেলে সুলতান মাসুদ যখন ক্ষমতায় আসেন, তখন উনি খুব সম্মান করতেন। এবং সম্মান করার কারণে উনি একটা বই লিখেছিলেন যেটা কানুনি মাসুদি। বাদশাহ খুশি হয়ে ওনাকে একটা হাতির পিঠে করে মানে রৌপ্য মুদ্রা দিয়েছিলেন, বিশাল পাঠিয়েছিলেন সম্মান হিসাবে। উনি সবগুলো রাজ্যে কোষাগারে ফেরত দিয়ে বলছিলেন যে আমার বেঁচে থাকার জন্য এত সম্পত্তির দরকার নাই। কারণ হচ্ছে তখন ইসলামের শিক্ষাটা অনেক বেশি প্রবল ছিল, তারা ইসলামী শিক্ষা অনেক শিক্ষিত ছিল, কোরআন সম্পর্কে তারা জানতো, তারা সব তো আরবি জানতো, তারা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছে। ফাউন্ডেশনটা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অবশ্যই গুরুত্বপূর্ণ। তখন রাষ্ট্র যেমন আনুকূল্য করেছে, তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে উৎসাহিত করেছে, কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল, আল্লাহ তাআলার আনুকূল্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তারা সৃষ্টি করাকে পছন্দ করতো। অতএব সেজন্য ম্যাটেরিয়াল গেইন, যেটা বস্তুবাদ তো শুরু হয়েছে পরে, আসলে বস্তুবাদের যাত্রা যেটা ম্যাটেরিয়ালিস্টিক, সেটা হচ্ছে রিসেন্ট ঘটনা। বস্তুবাদ সবসময় ছিল, কিন্তু ইসলামের পিরিয়ডে মানুষকে বস্তুবাদ থেকে অনেকটা দূরে, কারণ আখিরাতমুখী করা মানে তো বস্তুবাদ থেকে সরে আসা, আল্লাহকে সম্মান পাওয়া। তাদের মধ্যে সেই শিক্ষাটা ছিল। এরকম সবচেয়ে আমাদের ভালো জিনিস আমাদের মনে রাখা দরকার, বড় বড় বিজ্ঞানী যারা হয়েছে, স্পেনে বলি, আমরা যে ইরানে বলি, আমরা বাগদাদে বলি, মোটামুটি যদি আমরা স্টাডি করে দেখি প্রত্যেকে ধার্মিক ছিল। চমৎকার বলছিলেন জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্যে। স্যার, আপনি সেকুলারিজমের কথা বলছিলেন, শিক্ষা ব্যবস্থায় কিন্তু সেকুলারিজম আমরা লক্ষ্য করছি। ধর্মনিরপেক্ষতাবাদের জন্মটা হয়েছে ইউরোপে, এবং তার প্রধান কারণ ছিল খ্রিস্টিয়ানিটির সঙ্গে বিজ্ঞানের একটা সংঘর্ষ ছিল, এবং বহু বিজ্ঞানীকে তারা নিবর্তনের শিকার হয়েছে। সেখান থেকে আউট অফ ফ্রাস্ট্রেশন অথবা তারা বিরক্ত হয়ে পরে ধর্ম থেকে তার সেপারেট করেছে। ইসলামে এই ধরনের কোনো সুযোগ নাই। মুসলিম রুলাররা, আমরা যে ইতিহাস পড়লাম এই পর্যন্ত, যতগুলি আমরা বিজ্ঞানের নাম বললাম, কোনো সময় কোনো জায়গায় রাষ্ট্র তাদের বিরোধিতা করেনি। তারা নিজেরাও ধার্মিক ছিল এবং মানুষের কল্যাণের জন্য তারা কাজ করার চেষ্টা করেছে। আমরা প্রত্যেকটা মুসলিম বিজ্ঞানের ইতিহাস পড়ি, তারা শুধু সাহিত্য চর্চা করেছে, শুধু কিছু সাহিত্য লিখেছে, এটা নয়, তাদের মানবিক ছিল। তারা যে সার্জারিতে বলি, আমরা মেডিসিনে বলি, তার কারণটা কি? তারা এটা সোয়াব, তারা মনে করতেন আল্লাহর কাছে পুরস্কার পাবে, এবং তারা কিন্তু দুনিয়ামুখী ছিল না, তারা আখিরাতমুখী ছিল। তো এগুলি তো আমাদের শিক্ষণীয় বিষয়। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা যে পর্যায়ে এখন এসেছি, সেটার মধ্যে এই জিনিসটা নাই। আমরা আমাদের সব জায়গায় মনে করেছি ধর্ম থেকে আমরা সেপারেট থাকতে হবে। আমাদের মাদ্রাসা শিক্ষা, সেখানের মধ্যে বিজ্ঞান ঢুকানো হয়নি। অথবা বিজ্ঞানের সঙ্গে কোরআন নিজে তো বিজ্ঞানময় কোরআন বলা হয়েছে, কোরআন বিজ্ঞানের গ্রন্থ নয়, বাট কোরআন বিজ্ঞানের কথা বলেছে, সরাসরি বিজ্ঞান দিয়ে উৎসাহিত করতে বলা হয়েছে, ইতিহাসকে স্টাডি করতে। ইতিহাস ইজ এ পার্ট অফ আমাদের আগে এগিয়ে যাওয়ার জন্য। ইতিহাস শিক্ষা, আমরা আজকে যে ঐতিহ্য চর্চা করছি, এটা কোরআন শিখিয়েছে। ইতিহাসে শিক্ষা গ্রহণ করতে হবে, যারা ভালো ছিল তারা কী পরিণতি হয়েছে, যারা খারাপ ছিল কী পরিণতি হয়েছে। মানবিকতার শিক্ষা ইসলাম দিয়েছে। অতএব আমি মনে করি যে আজকের শিক্ষার যে বিভাজন, এগুলি আমাদের কলোনিয়াল পিরিয়ডে করেছে, ঔপনিবেশিক শাসন তারা করেছে। আমাদের শিক্ষার মধ্যে বিভাজন থাকা প্রয়োজন। অবশ্যই মাদ্রাসা একটা বিরাট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অনেক মাদ্রাসা শিক্ষা করছে, আমার কোনো আপত্তি নেই, কারণ সবাইকে নিয়ে তো আধুনিক শিক্ষা ঢুকানো যাবে না, কিন্তু আধুনিক পড়াশোনা বিজ্ঞানটা ঢুকাতে কোনো সমস্যা নেই। স্যার, এই বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে আমরা ফিরে আসবো। তার আগে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মুসলিম ঐতিহ্যের উপরে একটি তথ্যচিত্র দেখতে চাই। আল-হামরার পুরো নাম কালাত আল-হামরা, যার মানে লাল কেল্লা। এই স্থাপত্য স্পেনের গ্রানাডায় অবস্থিত। গ্রানাডা শহরের দক্ষিণ পূর্ব সীমান্তে পাহাড়ের উপর এই পুরাতন দুর্গ
নবম শতাব্দীর শেষ ভাগে একটি ধ্বংস হওয়া রোমান দুর্গের ভিত্তিতে নির্মিত হয়। তবে প্রাসাদ এবং এর সংলগ্ন অন্যান্য অংশ ১৩০০ শতাব্দীর মধ্যবর্তী সময়ে আন্দালুসের গ্রানাডা আমিরাতের মরিস শাসকদের হাতে সুদৃশ্য স্থাপনা হিসেবে সম্পূর্ণতা পায়। আল হামরা নামের উৎপত্তির অনেক তত্ত্ব রয়েছে। কোনো গবেষক মনে করেন যে প্রাথমিক অবস্থায় এটি সাদা রঙের ছিল। এর নাম লাল হয় কারণ যখন এটি নির্মাণ করা হচ্ছিল তখন রাতেও কাজ করা হয়েছে, আর রাতে আগুনের আলোতে দূর থেকে একে লাল মনে হতো। আবার কারো মতে আল হামরা নামটি হচ্ছে প্রাসাদের স্থপতি আবু আল আহমারের স্ত্রীবাচক নাম, আরবি ভাষায় যার অর্থ লাল। যে মালভূমিতে আল হামরা অবস্থিত তার দৈর্ঘ্য ৭৪০ মিটার এবং এর সর্বাধিক প্রস্থ ২০৫ মিটার। আল হামরা পশ্চিমা বৈশিষ্ট্য সম্পন্ন দুর্গ, যা দৃঢ়ভাবে সুরক্ষিত অবস্থায় রয়েছে। বাকি মালভূমি কিছু সংখ্যক মরিস প্রাসাদ এবং ১৩টি মিনার ও একটি সুরক্ষিত প্রাচীর দিয়ে ঘেরা। এর স্থাপত্য সৌন্দর্যে মুগ্ধ স্পেনের কবি ও শিল্পীরা একে সবুজের বুকে এক বিন্দু মুক্তা বলে অভিহিত করতেন। সবুজ উপত্যকায় রঙিন ভবনের অস্তিত্ব দর্শকের দৃষ্টিতে ধাঁধা তৈরি করত। পাহাড়ি ভূমি প্রকৃতির সাথে সমন্বিত করে প্রাসাদের ভবনগুলো নকশা করা হয়। এতে তৎকালীন সময়ের উন্নত প্রযুক্তির সমাবেশ ঘটানো হয়েছিল। ১২৩৮ সালে মুহাম্মদ ইবনে নাসার এই প্রাসাদ তৈরি করেন। এই মুসলিম শাসক বিশ্বাস করতেন ওয়া লা গালিব ইল্লা আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কেউ বিজয়ী নন। তিনি গ্রানাডা দখল করলে স্থানীয় জনগণ তাকে বরণ করে নেয়। তার নির্মিত এই প্রাসাদ কমপ্লেক্স ৩ অংশে বিভক্ত: মেক্সওয়্যার, সেরালো এবং হারেম। মেক্সওয়্যার সবচেয়ে সুদৃশ্য এবং গোছালো প্রাসাদ, যেখানে রাজকীয়, অর্থনৈতিক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো। এর দেয়ালে নানা কারুকাজ রয়েছে। সেরালো ১৪০০ শতাব্দীতে সুলতান ইউসুফের সময় তৈরি। মার্বেল প্রাসাদের অবস্থান এখানে। হালকা রঙের ইন্টেরিয়ার। আরও প্যালেসের বর্তমান প্রবেশপথ হচ্ছে করিডোর সহ একটি ছোট দরজা এবং সংলগ্ন করিডোর, যা পুকুর থেকে শুরু হয়ে মার্বেল প্রাসাদে সংযুক্ত হয়েছে। ৪২ মিটার লম্বা এবং ২২ মিটার প্রশস্ত এই উঠোনের ঠিক মধ্যখানে কৃত্রিম জলাধার। হারেম হচ্ছে মহিলা ও শিশুদের বাসস্থান। সেই সময়েও এখানে ঠান্ডা ও গরম পানির সুবিধা সম্বলিত গোসলখানার অস্তিত্ব পাওয়া যায়। হল অফ অ্যাম্বাসেডর আল হামরার বড় কক্ষ কোমারেস টাওয়ারে অবস্থিত। এটি আল হামরার দরবার। হলের কাঠামো প্রাসাদ থেকে বাইরে বের হয়ে থাকায় ৩ দিকের দৃশ্য পাওয়া যায়। ১৯৮৪ সালের ২ নভেম্বর ইউনেস্কো এই ঐতিহ্যবাহী স্থানকে মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আল হামরা স্পেনের গ্রানাডায় অবস্থিত তার উপরে একটি তথ্যচিত্র দেখে আসলাম। আসলে এই তথ্যচিত্রগুলো মুসলিম ঐতিহ্যের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এবং তা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা আলোচনা করছিলাম স্যার, এই যে তথ্যচিত্রটি দেখলাম সেটি আমাদেরকে কিভাবে প্রভাবিত করে বা উদ্বুদ্ধ করে জ্ঞান বিজ্ঞানে অবদান রাখার জন্য, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে। আল হামরা একটা বেশ একটা এলিভেটেড জায়গা, উঁচু জায়গা উঠতে হয় এবং সেখানে প্রচুর ফরেনার থাকে, বিজিরা সমস্ত ইউরোপ, পৃথিবীর সব দেশ থেকে আসে। এবং ইন্টারেস্টিংলি সেটা একটা দুর্গ যেখান থেকে তারা প্রোটেকশন দেওয়ার জন্য, তার সেই সময় দুর্গগুলো সবসময় উঁচা জায়গা থাকতো যাতে করে তারা ফায়ার আর্মস ইউজ করতে পারে। নাজার জায়গা তো নাম আল হামরা। আল হামরা প্রাসাদ হচ্ছে যেটা ফোর্ট, চারিদিকে প্রোটেক্টেড। আমরা যেমন লাল যেভাবে আমরা যখন দেখেছি এই লালবাগের খেলা, চারিদিকে উঁচু উঁচু ওয়াল, বসার জায়গা আছে, সেখানে সিকিউরিটি বসার। আর নাজারিয়া প্যালেস যারা দেখেন তারা বুঝতে পারে সৌন্দর্য আর্কিটেকচারের কী সুন্দর হতে পারে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে মুসলিম আর্কিটেক্ট অথবা মুসলিম শিল্পীরা অত্যন্ত যত্ন সহকারে ইসলামী শিক্ষা গ্রহণ করেছে। একটা জায়গাতে শুধু লেখা আছে আল্লাহু গালিবিন, আমি পরে শুনেছি একটা আরবি লেখা আছে আল্লাহু গালিবিন, আল্লাহ প্রতিষ্ঠিত। আল্লাহ, আমরা গ্রিকদের, রোমানদের আমরা যদি স্থাপত্য দেখি, তাদের পেইন্টিং, সেখানে নারী মূর্তি, উলঙ্গ নারী মূর্তি হচ্ছে তাদের সভ্যতার ভিত্তি। আর মুসলমানরা এতে অনুসরণ করেছে। এত সুন্দর ডিজাইন, এত মানে এখানে ফরেনাররা ক্যামেরা নিয়ে ঘন্টা ঘন্টা বসে দেখতেছে তার ডিজাইনগুলো। এবং আল বিরুনির যে জ্যোতির্বিজ্ঞানের যে তার যে অবদান, এবং একটা মজার বিষয় হলো স্যার
যে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কিন্তু কোরআনে অনেক তথ্য দেওয়া হয়েছে এবং সূরা ইয়াসিনের মধ্যে বিজ্ঞানের অনেক শাখা প্রশাখা নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে চন্দ্রকে নিয়ে, সূর্যকে নিয়ে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, পরবর্তীতে বিজ্ঞান কিন্তু সেই তথ্য মেনে নিয়েছে। কোরআনের ভিতরে যেগুলো আছে আমাদের মুসলিম বিজ্ঞানীরা সেগুলোকে তুলে নিয়ে আসছেন। আমাদেরকে কি এখন উচিত না যে এই কোরআনকে গবেষণা করে এগুলোকে আরও ডেভেলপ করা? আমি মনে করি যে আমাদের গবেষণা করার প্রয়োজন। গবেষণাটা ইসলাম আমাদের শিখিয়েছে, কোরআন আমাদেরকে চিন্তা করতে শিখিয়েছে, আল্লাহ সৃষ্টি জগৎ সম্বন্ধে জানতে শিখিয়েছে। যত বেশি আমরা জানবো তত আমরা জানবো যে আমাদের অজানা জগৎটা কত বড়, আমাদের ডার্কনেস কত বড় জানতে পারবো, তত আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমাদের দৃঢ় ধারণা বেশি হবে, আল্লাহর শক্তি সম্পর্কে আমাদের ধারণা হবে, আল্লাহকে জবাবদিহির ভয় থাকবে। সেটা পরিবর্তন করার দরকার। আমরা মনে করি মডার্ন শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই। আমরা যেটা পড়াশোনা করেছি ইউনিভার্সিটি, কলেজ, স্কুল লেভেলে, সেই পড়াশোনা এখনও আছে। আর একটা হচ্ছে আরবি শিক্ষা যারা পড়ে মাদ্রাসা, সেখানে ইন্টিগ্রেশন বোধহয় হওয়া জরুরি। ইন্টিগ্রেশন দুইটা মিলে একদম এক করা যাবে কিনা আমি জানি না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে জটিল হতে হবে। মাদ্রাসা বোর্ড আছে, আমার কোনো সমস্যা নেই। সেখানে কোরআন সাবজেক্ট ঢুকাবে, কম্পিউটার সায়েন্স ঢুকাবে, সেখানে চিকিৎসা বিজ্ঞান ঢুকাবে, সেখানে ম্যাথমেটিক্স পড়াচ্ছে। শিক্ষা ব্যবস্থার বাইরে বোধহয় রিসার্চ ইনস্টিটিউশন, সেখানে যদি আমরা তাদেরকেও উৎসাহিত করি, মাদ্রাসা ছাত্রকে, তারাও বিজ্ঞানের সাবজেক্ট থাকবে, বিজ্ঞানের গবেষণা ল্যাবরেটরি থাকা দরকার। আল্লাহ আপনাকে আরও কন্ট্রিবিউশন করার তৌফিক দান করুক। আজকে আমরা আলোচনা করতেছিলাম এমন একজন বিজ্ঞানী, দার্শনিকের নিয়ে, যাকে নতুন করে পরিচয় করে দেওয়ার ব্যাপার আসলে নাই, কিন্তু তার সম্পর্কে আসলে জানা দরকার। তিনিই প্রথম দিন রাতের যে পরিমাপক যে পদ্ধতি সেটি তিনি মানুষের সামনে তুলে ধরেছিলেন। সূর্য চন্দ্রের যে গতিবিধি এবং তাদের মধ্যে যে পার্থক্য বা ডিস্টেন্সটা সেটা তিনি তুলে ধরেছিলেন। কিন্তু তার সম্পর্কে আমরা কতটুকু জানি? তারা হলো আমাদের ইন্সপিরেশন। আমাদের মুসলিম যারা আজকে শিক্ষার্থী আছে, তাদেরকে এই সব মনীষীদের জীবন জেনে নিজেদেরকে ওই জায়গায় স্বপ্ন দেখা দরকার। ভবিষ্যতে আরও বড় আল বেরুনি, আরও বড় ইবনে সিনা, আরও বড় বিজ্ঞানী আমরা দেখব, এই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।